আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হবে আর হাফ অ্যান আওয়ার পরে। তো ভাবলাম যে এই সময়ের ভিতরে আপনাদের সাথে সাম্প্রতিক সময় কানাডিয়ান গভর্নমেন্ট কর্তৃক যে ইমিগ্রেশনের বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে এসেছে সেটা আপনাদের সাথে আলোচনা করি। দর্শক, এখন থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা কানাডাতে আসবেন, বিশেষ করে কলেজ প্রোগ্রামে আসবেন, সামনের দিনগুলোতে তাদের যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, আপনারা জানেন যে কানাডায় স্টাডি করলে বিগত সময়ে আপনি যে কোর্সেই পড়েন না কেন, সেটা ব্যাচেলর হোক, মাস্টার্স হোক, ডিপ্লোমা হোক, সার্টিফিকেট হোক, যে প্রোগ্রামে আপনি আসেন না কেন, আপনার কোর্স যদি 1 বছরের হয় তাহলে আপনি 1 বছরের ওয়ার্ক পারমিট পাবেন। দেন যদি আপনার কোর্স যদি 16 মান্থ বা 2 বছর বা তার বেশি হয়, তাহলে আপনি 3 বছর ওয়ার্ক পারমিট পাবেন। বর্তমানে তারা সেটা চেঞ্জ করেছে, অর্থাৎ যারা মাস্টার্স এবং পিএইচডিতে আসবেন শুধু তারাই 1 বছর কিংবা তার বেশি কোর্স করলে তারা 3 বছর ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন, এবং যারা ব্যাচেলার করবেন তারাও পেয়ে যাবেন 3 বছরের ওয়ার্ক পারমিট। এবং যারা কলেজ থেকে গ্রাজুয়েট হবেন তারা তাদের কোর্সের উপর নির্ভর করে, অর্থাৎ কানাডাতে যে লেবার শর্টেজ বা অন ডিমান্ড শর্টেজ লেবার রয়েছে বা জবগুলো রয়েছে, সেটার সাথে যদি আপনার কোর্স লিঙ্কড আপ হয় তাহলে আপনি আপ টু 3 বছর বা 3 ইয়ার্সের আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন। এটা একটা বড় ধরনের পরিবর্তন। তো এখানে একটু বলে রাখি, যারা বর্তমানে কানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, এটা কি তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যারা নভেম্বর 2024 বা তার পরবর্তী সময়ে স্টাডি পারমিট অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে পরিবর্তন হবে। অর্থাৎ নিউ স্টুডেন্ট না ওল্ড স্টুডেন্ট, কাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে সেটা এখনও মার্ক মিলার বা আইআরসিসি ওয়েবসাইটে সেটা প্রকাশিত হয়নি, হয়তোবা তারা ইন ফিউচার এটা ক্লারিফাই করবেন। দেন হচ্ছে এবছরে তারা যে পরিমাণে স্টাডি পারমিট ইস্যু করবেন, অর্থাৎ এবছরে নয়, তারা 2025-এ যে পরিমাণে স্টাডি পারমিট ইস্যু করবেন তার থেকে তারা 10% কম স্টাডি পারমিট ইস্যু করবেন। এবং গত বছরের ঘোষণা, এবছরের শুরুতে যে ঘোষণা ছিল সেই অনুযায়ী সম্ভবত 4,80,000-এর মতো স্টাডি পারমিট 2025-এ ইস্যু করার কথা, সেটা তারা কমিয়ে সম্ভবত 4,38,000 বা 37,000-এর মতো একটি ফিগার এই পরিমাণে স্টাডি পারমিট ইস্যু করবেন। তার মানে বোঝা যাচ্ছে যারা কানাডাতে স্টাডি পারমিট 2025-এ অ্যাপ্লাই করবেন বাংলাদেশ থেকে বা বিশ্বের অন্য দেশ থেকে, সেখানে স্টাডি পারমিট অ্যাপ্রুভ হওয়াটা বেশ কঠিন হবে। আপনাদের ফাইল স্ট্রং হলে, জেনুইন স্টুডেন্ট হলে, আপনার ফান্ড অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট ভালো হলে, আপনার যে স্টাডিতে এখানে পড়তে আসবেন তার সাথে আপনি বিগত সময়ে যে পড়াশোনা করেছেন সেগুলোর যদি প্রপার টাই আপ হয় তাহলে আপনি, এবং স্ট্রং কান্ট্রি টাই থাকলেই আপনি আপনার স্টাডি পারমিটে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় আরেকটি বড় ইম্পর্টেন্ট যে চেঞ্জ, সেটা হচ্ছে আগে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, অর্থাৎ স্টাডি শেষ করার পরে আপনি পিজিডব্লিউপি এর জন্য আবেদন করলে আইএলটিএস দেওয়া লাগতো না। এখন যদি আপনি কলেজ থেকে গ্রাজুয়েট হন তাহলে আপনাকে CLB 5 লাগবে, এবং যদি ইউনিভার্সিটি গ্রাজুয়েট হন তাহলে আপনাকে CLB 7 দিতে হবে। যেমন আমি ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আগামী বছরের এপ্রিলে হয়ে গেলে আমাকে CLB 7 লাগবে। এখানেও তারা একটা বিষয় ক্লারিফাই করেনি, CLB 7টা একাডেমিক না জেনারেল, সেটা তারা এখনও ক্লারিফাই করেনি। দেন এ বছরের শুরুতে এমন ঘোষণা ছিল যে যারা মাস্টার্স প্রোগ্রাম 1 বছর বা 2 বছর যে বছরেরই প্রোগ্রাম হোক না কেন, অর্থাৎ যে ডিউরেশনের প্রোগ্রাম হোক না কেন, মাস্টার্স এবং ডক্টরের প্রোগ্রামধারীরা তারা তাদের স্পাউসকে ওপেন ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু এখন 16 মান্থের কোর্সে যারা আসবেন শুধুমাত্র সেই স্টুডেন্টগুলোই তাদের স্পাউস বা তাদের ওয়াইফ বা হাজব্যান্ডের জন্য ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আমি লাকি এনাফ যে আমি গত বছর অ্যাপ্লাই করেছিলাম এবং আমার ওয়াইফের স্পাউসের ওপেন ওয়ার্ক পারমিট আমি পেয়ে যাই। এখন সামনে এক্সটেনশনটা সুবিধাবে হলেই আলহামদুলিল্লাহ। দেন হচ্ছে আর একটা পরিবর্তন তারা নিয়ে এসেছে যেটা স্টুডেন্টদের সাথে সম্পর্কিত নয়। এখন থেকে ওই সমস্ত স্কিল্ড ওয়ার্কারের স্পাউসের জন্য ওপেন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন নির্দিষ্ট কিছু ক্যাটাগরির, যেমন কনস্ট্রাকশন ম্যানেজার, হেলথ অকুপেশনে যারা আছেন, কিংবা ইঞ্জিনিয়ার, ডক্টর, সায়েন্টিস্ট, এই সমস্ত প্রফেশনে যারা থাকবেন শুধুমাত্র তাদের স্পাউসদের জন্যই ওপেন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এই মাসে অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখ, 17-18 তারিখে যে ঘোষণা এবং যে বড় ধরনের একটা পরিবর্তন, এরকম কিছু পরিবর্তন কানাডা সরকার নিয়ে এসেছে। তো এই ছিল
সামগ্রিক যে পরিবর্তনগুলো সেগুলোর একটি সারসংক্ষেপ। আপনারা আইআরসিসি ওয়েবসাইটে নিউজ রিলিজ এরকম লিখে সার্চ দিতে পারেন, তাহলে সেখানে আপনারা ইন ডিটেলস পেয়ে যাবেন। তো কানাডায় যারা সামনের দিনগুলোতে আসবেন, আপনারা জানেন যে এখন স্টাডি পারমিটে আসলে আগের থেকে ডাবল টাকা ব্যাংকে দেখানো লাগে, এবং এখানে লিভিং কস্ট অনেক হাই, এবং আপনি 20 আওয়ার্স কাজ করতে পারবেন। সেখানে আপনি 20 আওয়ার্স কাজ করে টিউশন ফি তুলতে পারবেন না, হয়তো বা 40 বা 50% তুলতে পারবেন সামার ব্রেকে কাজ করে, যদি কাজ পেয়ে যান হয়তো বা 50-60%। যদি স্পাউসকে নিয়ে আসতে পারেন মাস্টার্স এবং ডক্টরেট প্রোগ্রামে, সে ফুল টাইম কাজ করলে হয়তো বা আপনি ফুল টাইম পুরো টিউশন ফি তুলতে পারেন। বাট যারা ব্যাচেলরে আসবেন বা অন্য প্রোগ্রামে আসবেন, তারা একটু ভেবে চিন্তে আসবেন। যথেষ্ট পরিমাণে ফিনান্সিয়াল ব্যাকআপ থাকলেই আমি বলবো যে কানাডাতে আসেন। সো আজকে এই পর্যন্তই। আমার কিছুক্ষণের ভিতরে ক্লাস শুরু হয়ে যাবে, প্রফেসর এবং স্টুডেন্ট চলে আসবে ক্লাসরুমে, হয়তো বা তখন আর কথা বলতে পারবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।